প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিগত দিন জার্মান বিজ্ঞান সংক্রান্ত একটি গাণিতিক প্রবলেম দেখিয়েছিলাম। তো সেই গাণিতিক প্রবলেমের সাথে এখানে দুটি গাণিতিক প্রবলেম দেখালাম। প্রথমটির সাথে পূর্বের গাণিতিক প্রবলেমের একটা সংমিশ্রিত রয়েছে, আর তার সাথে এই গাণিতিক প্রবলেমের একটু ভিন্নতা রয়েছে। প্রথমেই আমি প্রথম গাণিতিক প্রবলেমটা একটু করে শোনাই। 2 গ্রাম পরিমাণ লোহার টুকরাকে লবণ সালফিউরিক অ্যাসিড তৈরি করা হলো। ওই দ্রবণকে সম্পূর্ণ জায়গা করতে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 50 মিলিলিটার 0.1 মোলার পটাশিয়াম ডাইক্লোরাইড দ্রবণে প্রয়োজন। ওই নমুনা বিশুদ্ধ কিনা গাণিতিক বিশ্লেষণ। অর্থাৎ এই গাণিতিক প্রবলেমটি করতে হবে গতদিন যে গাণিতিক প্রবলেম করলাম সে একই রকম। তো এখানেও আমাদের যে জিনিসটি অতি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখানে এই পটাশিয়াম ডাইক্লোরাইড। পটাশিয়াম ডাইক্লোরাইড হলো একটি শক্তিশালী ক্ষারক পদার্থ। এই পটাশিয়াম ডাইক্লোরাইডের আয়তন এবং মোলারিটি এই দুটোর মধ্যে দেওয়া থাকলে বিশুদ্ধ লোহার পরিমাণ বের করা যাবে, এবং তা হতে আমরা এখানে প্রশ্নে দেওয়া 2 গ্রাম পরিমাণ লোহা থেকে এই বিশুদ্ধতা সহজে নির্ণয় করা যাবে। তো তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা করতে থাকি। প্রথমেই অম্লীয় পটাশিয়াম ডাইক্লোরাইড দ্বারা অম্লীয় O7 দ্বারা ফেরাস সালফেটকে আয়নিক সমীকরণ। প্রথমেই অম্লীয় পটাশিয়াম ডাইক্লোরাইড দ্বারা ফেরাস সালফেটকে জারিত করা আয়নিক সমীকরণ। তো আমরা ফেরাস সালফেট পাবো থেকে এক টুকরা লোহার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া। তো আমি একটু করে বিক্রিয়াটি দেখাই। আয়রন প্লাস H2SO4 ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন। আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড তাতে উৎপন্ন হবে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন। এই ফেরাস সালফেটকে অম্লীয় পটাশিয়াম ডাইক্লোরাইড দ্বারা জারিত করা আয়নিক সমীকরণ হলো ফেরাস সালফেট থেকে আসবে ফেরাস আয়রন, পটাশিয়াম ডাইক্লোরাইড থেকে আসবে ডাইক্লোরাইড আয়রন, বিক্রিয়াটি অম্লীয় মাধ্যমে হয় হাইড্রোজেন আয়ন। ফেরাস থেকে ফেরিক পাবো, বিক্রিয়াটির আয়নিক রূপে আমি প্রাথমিক দেখাই। প্রথমে আমরা জানবো গতদিন আমার ষষ্ঠ ক্লাসে এই বিক্রিয়াটির আয়নিক পদ্ধতি সমাধান করেছিলাম। তবুও একটু করে বলি আমি, একটি ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়ন হবে। পরবর্তীতে ডাইক্লোরাইড আয়ন হতে ক্রোমিয়াম হতে 6টি ইলেকট্রন গৃহীত হবে। তাই প্রথম বিক্রিয়াতে 6টি গৃহীত হবে, এই জন্য 6টি ফেরাস আয়ন থেকে 6টি ফেরিক আয়ন হবে। আর 7টা অক্সিজেন দ্বারা 7 অণু পানি হয়, 7 অণু পানিতে 14টা হাইড্রোজেন। এইভাবে বিক্রিয়াটি এই উপরে আমি হেডিং লিখলাম অম্লীয় পটাশিয়াম ডাইক্লোরাইড দ্বারা ফেরাস সালফেটকে জারিত করা আয়নিক সমীকরণ। এই সমীকরণটা এই অঙ্কের জন্য প্রথম লিখতে হবে। এবার
সমীকরণ হবে 1 mol dichloride equivalent to 6 mol carbon তাহলে সুতরাং 1000 মিলিমিটার 1 mol that is equal to potassium dichromate দ্রবণ equivalent to 6 into 5.5 এই সমীকরণ থেকে 1 মোল জারক পদার্থ 1 মোল জারক সমান 6 মোল বিজারক আর এই 1 মোল ডাইক্রোমেট থাকবে 1000 মিলিলিটার অর্থাৎ 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 1000 মিলিলিটার দ্রবণে গঠিত থাকলে সেই দ্রবণের মোলারিটি হবে 1 মোল তাই 1 মোল ডাইক্রোমেট আয়নিক স্তরে আমরা ইলেকট্রন দিতে পারি এখন আমাদের প্রশ্নে যে অংশটি আমরা পূর্বে আলোচনা করে রেখেছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের 50 মিলিলিটার তার আয়তন হচ্ছে 0.1 মোলার তাহলে এইটি দ্রবণ হবে 50 মিলিলিটার 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ ইকুইভ্যালেন্ট টু এখানে পূর্বের মতো 1000 অর্থাৎ আমরা যদি একটু বিশ্লেষণ করি এবার বুঝে যায় 1000 মিলিলিটারে এতটুকু আয়রন থাকলে এইটুকু আয়রন থাকলে 1 মিলিলিটার তাহলে এগুলো দিয়ে ভাগ হবে আবার 50 মিলিলিটার তাহলে 50 মিলিলিটার দিয়ে গুণ হবে 6 into 55.85 into 50 into আবার গুণ 1 মিলিলিটার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে 1 মোলার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ যদি এতটুকু থাকে তাহলে 0.1 মোলার কি থাকবে কম থাকবে সেজন্য 0.1 দিয়ে আবার গুণ করতে হবে 0.1 এটি হবে বিশুদ্ধ আয়রনের পরিমাণ এই পরিমাণটি হবে বিশুদ্ধ আয়রনের পরিমাণ তোমরা ক্যালকুলেটরে করে নেবে পরবর্তীতে এখন বিশুদ্ধ কিভাবে হিসাব করবে যদি 2 গ্রামের চেয়ে এই পরিমাণটি কম হয় যদি 2 গ্রামের চেয়ে আমি আবার বলি এই পরিমাণটি যদি 2 গ্রামের চেয়ে কম হয় তাহলে তোমার মানে আয়রনটি বিশুদ্ধ নয় এবার বিশুদ্ধতার পরিমাণ হিসাব করতে হবে এই বিশুদ্ধতা বিশুদ্ধতার পরিমাণ হবে এখানে যেটুকু আসবে সেই পরিমাণ ইনটু 100 আর নিচে হবে এখানে যত হবে 100% মানে এই অঙ্ক করে যে পরিমাণটা পাবে মূলত এইটুকুই বিশুদ্ধ তাহলে 2 গ্রামের মধ্যে বিশুদ্ধ আয়রন এইটুকু একের মধ্যে 100 সেটা হবে আয়রন বিশুদ্ধ তো আমার মনে হয় এই আয়রনের বিশুদ্ধতা এইভাবে নির্ণয় করতে হবে এই গাণিতিক প্রবলেমটা আমি এখানে শেষ করলাম এবার এখানে দুটি গাণিতিক প্রবলেম দেখিয়েছি দ্বিতীয় গাণিতিক প্রবলেমের সাথে প্রথম গাণিতিক প্রবলেমের একটা পার্থক্য রয়েছে এই পার্থক্যটা বোঝার জন্য আমাদেরকে এই পার্থক্যটা বোঝার জন্য আমাদেরকে এই গাণিতিক প্রবলেমটা সলভ করতে হবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে দেখো লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 19.8 মিলিলিটার আয়তনে 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ তাহলে এখানে প্রথমেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের আয়তন এবং মোলারিটি দেওয়া আছে
প্রথমে এরপর এইটুক দ্রবণ দ্বারা 25 মিলিলিটার, এইটুক দ্রবণ দ্বারা 25 মিলিলিটার ফেরাসালফেট দ্রবণকে সম্পূর্ণ জারিত করা যায়। এক্ষেত্রে বলা হয় যে ফেরাসালফেট দ্রবণের ঘনত্ব নির্ণয় করতে। তো আমার বিশ্বাস গতদিন যে অঙ্কগুলো দিচ্ছি সেটা এখানে প্রথম অঙ্ক যা করলাম এটা অনেকটা সেম, কিন্তু এই অঙ্কের সাথে একটু পার্থক্য রয়েছে। তাই এই দুধের অঙ্ক জানলে যারা বীজাণু সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করা তোমাদের পক্ষে সহজ হবে এবং এখান থেকে পরীক্ষায় বেশ মানে ভালো মতোই পরীক্ষায় কমন আসে এবং অনেক কম্পিটিটিভ পরীক্ষাতে এগুলো একটা প্রশ্ন থাকে। আচ্ছা যাই হোক, আমি তোমাদের এই গাণিতিক প্রবলেমটা একটু সলভ করে দেখাই। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া, অথবা আমরা এক্ষেত্রে এই কথাটাও বলতে পারি পূর্বের অঙ্কে যেটা প্রথম বলেছিলাম, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ফেরাস সালফেটকে জারিত করার আয়নিক সমীকরণ। তো আমরা সংশ্লিষ্ট সূত্র লিখে দেখাই। এক্ষেত্রে ফেরাস সালফেট থেকে একটু ফেরাস আয়ন, পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পারম্যাঙ্গানেট আয়ন, যেটি অন্তর্গত হয় হাইড্রোজেন আয়ন, একটু খেয়াল ফেরাস আয়ন থেকে একটু ফেরিক আয়ন প্লাস পারম্যাঙ্গানেট থেকে ম্যাগনেসিয়াম প্লাস আয়ন, যেটি অন্তর্গত হয় যার উপরে অক্সিজেন এবং হাইড্রোজেন পানি হবে। এক্ষেত্রে একটু বুঝিয়ে দিই আমি। প্রথমে একটি ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়ন হবে, দ্বিতীয়ত আবার পারম্যাঙ্গানেট আয়ন থেকে ম্যাগনেস আয়ন হতে 5টি ইলেকট্রন গৃহীত হবে। এই বিক্রিয়ার সম্বন্ধে আমি আগে বলেছি। তো সেক্ষেত্রে এখানে প্রথম বিক্রিয়াতে 5 দিতে হবে 5, আর এখানে 4টা অক্সিজেন দিয়ে 4 অণু পানি, 4 অণুতে 8টি হাইড্রোজেন। তাহলে আমরা এখানে সমীকরণ মধ্যে 1 মোল পারম্যাঙ্গানেট আয়ন ইকুইভ্যালেন্ট টু 5 মোল ফেরাস আয়ন। এই অঙ্কটি করতে হবে জারক ও বিজারকের মোলার সম্পর্ক। জারক ও বিজারকের মোলার সম্পর্ক মধ্যে পাই B1 into M1 divided by B2 into M2 equal to A/B। এখানে এগুলো যারা মোট সংখ্যা, A সমান 1 মোল আর B সমান 5 মোল। তাহলে আমি গাণিতিক প্রবলেমটি খুব সহজেই দেখাইতে পারবো। এখানে দেখো বুঝার সুবিধার্থে এই কাজটি করতে হবে। এ হচ্ছে জারক, তাহলে এখানে লবণে জারকের আয়তন জারকের মূলকে, এখানে জারকের আয়তন হচ্ছে V1 19.8 মিলিলিটার, জারকের মূলটি M1 0.02 মোলার এবং বিজারকের মোল সংখ্যা 5, বিজারকের আয়তন B2 সমান 25 মিলিলিটার, M2 কত হবে? তাহলে এখানে একটু বসিয়ে দিই। V1 19.8 মিলিলিটার
M1 0.02 molar, V2 25 millimeter, M2 এর মান হচ্ছে 1 আর B এর মান হচ্ছে 5। এখান থেকে অ্যাম্পলিফায়ার করা যাবে, সেটা এইভাবে আমরা ফেরাসের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। আবার এই ঘনমাত্রা দিয়ে এই ফেরাসের ঘনমাত্রা দিয়ে আমরা এখান থেকে আয়তনের ভর নির্ণয় করতে পারবো, ভর নির্ণয় করা যাবে। তো সে বিষয়ে তোমাদের আমি আগামী ক্লাসে দেখাবো। তো আমি আগামী ক্লাসে তোমাদেরকে জারণ বিজারণের আয়োডো নীতি এবং আয়োডি নীতি সংক্রান্ত বিষয় পড়াবো। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাসায় বসে আমাদের ক্লাসগুলো ফলো করো এবং এভাবে অনেকগুলো গাণিতিক প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তোমার বই থেকে দেখে এই গাণিতিক প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।